আহ বহুদিন পরে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি। বহুদিন পরে আহ কোনো মাতৃ সম্মেলনে যোগ দিচ্ছি। এটা আমারই কিছু কর্মস্থলের অসুবিধে ছিল, প্রচন্ড ব্যস্ততা, প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে গত প্রায় 1 বছর কেটেছে, ভয়াবহ সমস্যার মধ্যে দিয়ে। কিন্তু একটা জিনিস আমি আমার সেই অভিজ্ঞতাটাই আজকে শেয়ার করব আপনাদের সবার সাথে, যে গত 1 বছর আমি আপনারা সবাই জানেন অলমোস্ট যে আমি একটি কলেজে পড়াই, এবং সেটি পশ্চিমবঙ্গের এমন একটি জায়গাতে যেখানে আহ সাম্প্রদায়িক অসম্প্রীতি মারাত্মকভাবে রয়েছে। আহ প্রচুর আহ হিন্দু সংখ্যা সেখানে কম। এবার আমাদের কলেজেও তাই, ছাত্রছাত্রীদের মধ্যেও হিন্দুর সংখ্যা ভীষণ কম। ওইখানেই থাকতাম আমি। এবার সেই এরিয়াতে উম থাকাকালীন গত 1 বছর, বহু বছর চাকরি করছি আমি, 10 বছর চাকরি করছি, ওখানে শিফট করে যাই আহ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে বলে। কিন্তু গত 1 বছরে মানুষের জীবনে যে কি পরিমাণ উত্থান পতন ঘটতে পারে সেটা আমি দেখলাম। কিন্তু এই দেখার মধ্যে সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে যে আমরা যারা ঠাকুর ধরে আছি তারা কিন্তু কোনো না কোনো ভাবে পরিত্রাণ পেয়ে যাই। এবার এই পরিত্রাণ যে পাই, বা আমি যেই সমস্যার মধ্যে ঘেরা, সমস্যা ঘেরা পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারলাম, এই বেরিয়ে আসতে পারাটা কিন্তু কোনো অলৌকিক মাধ্যমে হয় না। ঠাকুর তো সবসময় বলেন যে সদ্গুরু যখন আসেন তখন কিন্তু তিনি জাদু দেখাতে বা কোনো ম্যাজিক দেখাতে আসেন না। তিনি কি দেখাতে আসেন? তিনি দেখাতে আসেন যে কত সহজে নর্মাল লাইফে, যেই লাইফে কোনো ম্যাজিকের জায়গা নেই, যেই লাইফে কোনো অলৌকিকের জায়গা নেই, সেই লাইফে থেকেও, সেই লাইফ থেকেই আমরা কি করে, সেই জীবন থেকেই আমরা কি করে বাঁচার রসদটা সংগ্রহ করে নিতে পারি। সেই জীবনেই এমন অনেক সুযোগ সুবিধে ঘটে, সেই জীবনই আমাদেরকে এমন অনেক সুবিধে দেয় যেখান থেকে আমরা যেই পরিস্থিতিরই সম্মুখীন হই না কেন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো পরিবেশ কিন্তু আমরা তৈরি করতে পারি। এই যে দেখুন, আজকে এটা মাতৃ সম্মেলনের আলোচনার মধ্যেই পড়ে যে বড় মার জীবনের কথা। আজকে আমরা সবাই জানি যে পরমারাধ্যা জগৎজননী বড় মা স্বয়ং লক্ষ্মী স্বরূপা। কিন্তু তার ব্যক্তিগত সাংসারিক জীবনে, যখন তিনি বউ হয়ে এসেছেন নিমাইতপুরে ঠাকুরের সংসারে, তারপর থেকে তার ব্যক্তিগত সাংসারিক জীবনে কত রকম অস্বাচ্ছন্দ্য, কত রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। কিন্তু কোনো ক্ষেত্রেই কি আমরা তাকে দেখেছি কোনো অলৌকিক শক্তি সাহায্য নিয়ে বা কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে সেই সমস্যার সমাধান করতে? না আমরা ঠাকুরকে দেখেছি, না আমরা বরদাকে দেখেছি, কাউকেই দেখিনি। তারা কিন্তু নিজেদের বুদ্ধি প্রয়োগ করে, তারা কিন্তু নিজেদের বিচক্ষণতা প্রয়োগ করে সেই মোমেন্টে দাঁড়িয়ে কি করা উচিত বিপদের সামনে দাঁড়িয়ে, সেই বিচার প্রয়োগ করেই কিন্তু সেখান থেকে বেরিয়েছেন। তারা কিন্তু চাইলে মুহূর্তের মধ্যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারতেন কোনো না কোনো অলৌকিক শক্তি বলে, কিন্তু তারা তা করেননি। না করার একটাই কারণ হচ্ছে লোক শিক্ষা। আমরা যেন কোনো অলৌকিকের আশায় বসে না থেকে ঈশ্বর আমাদেরকে যে পাওয়ারটুকু দিয়ে জন্ম দিয়েছেন, যেটুকু নিয়ে আমরা তৈরি হয়েছি, যেটুকু নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, সেইটুকুর ওপর বিশ্বাস রেখেই যেন আমরা জীবনের যাবতীয় বিপদ পার করতে পারি। এই যে মায়ের আশিস মাথায় নিয়ে দাদা কি বলছেন, আচার্যদেব কি বলছেন? আচার্যদেব বলছেন আশীর্বাদ কথার অর্থ হচ্ছে অনুশাসনবাদ। অনুশাসনবাদ মানে যা করে যেটা পেতে হয়, ঠিক সেরকম ভাবে সেটা যদি আমরা করি তাহলে সেই পাওয়া থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তার মানে ওই ঠাকুর যেটা বলেছেন করো হও পাও, ঠিক সেরকম ঘটনা। তার আগে কিন্তু কোনো কিছু সম্ভব না। কিছুদিন আগে, এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যখন দেওঘর গিয়েছি, তখন দেখছি দাদার কাছে এক ভদ্রলোক এসছেন। কোন একটি বিশেষ মানে খুব গুরুত্বপূর্ণ পদে তিনি পোস্টেড আছেন, এবং আহ, সেখানে তার যা দায়িত্ব, কর্মসূত্রে তার যা দায়িত্ব রয়েছে, তার মধ্যে আহ
সম্ভবত কিছু সিকিউরিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার রয়েছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কর্মস্থলে তিনি এমন কিছু ডিসিশন নিয়েছেন এবং এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে তার একটা ব্যক্তিগত আক্রমণের জায়গা তৈরি হয়েছে। তিনি ব্যক্তিগত নিরাপত্তার অভাব বোধ করছেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে, ভদ্রলোক সম্ভবত বোম্বের আশেপাশে কোথাও চাকরি করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে তিনি তার পরিবারের উপরে আক্রমণের আশঙ্কায় পরিবারকে অবধি নিজের কর্মস্থল থেকে সরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তিনি যখন এসেছেন সেপ্টেম্বর মাসে, তখন তার কয়েকজন কর্মস্থলে তার কয়েকজন দেহরক্ষী আছে, কিন্তু তা সত্ত্বেও তার প্রায় খুন হয়ে যাওয়ার মতো একটা আশঙ্কা তৈরি হয়েছে। তিনি দাদাকে নাটমণ্ডপে এসে বললেন সব ঘটনা। তখন দাদা বললেন যে দাদা তাকে যা যা করণীয় সেগুলো সব বলে দিলেন, এইভাবে এইভাবে করতে হবে সেগুলো বললেন। বলার পরে দাদা একটা কথা বললেন যে এই ঘটনা ঘটে যখন আমরা আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রথম লড়াইটা কি জানে, নিজের পরিবেশকে তৈরি করা। শুধু অন্যায়ের বিরুদ্ধে নয়, যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে, প্রথম যেটা প্রি রিকুইজিট, মানে যেটা ছাড়া আমরা চলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের পরিবেশকে তৈরি করা। আজকে আমার কলেজে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো, সেই ভয়াবহ পরিস্থিতিতে আমাকে সব থেকে বেশি সাহায্য কে কারা করেছেন জানেন? আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমার সহকর্মীরা। বহু বছর আগে, প্রায় বছর 6-7 আগে, আমার কলেজ আগে থেকেই সমস্যা সংকুল ছিল। বছর 6-7 আগে একবার পূজনীয় অবিন দাদা আমাকে বলেছিলেন যে মমতাদি, কলেজের পরিবেশটাকে ঠিক করা দরকার, তোমার কলেজের পরিবেশটাকে ঠিক করো। সেই কথাটা শোনার পরে, তার আদেশ শুনে আমি কি করি, আমি কলেজে প্রবল যাজন শুরু করি, এবং সেই যাজনের ফল এটা হয় যে র্যাপিডলি কলেজে দীক্ষা হতে শুরু করে। আমার গুরু ভাইদের মধ্যে প্রচুর মানুষের দীক্ষা নেন। যারা প্রফেসর আছেন তারা তো নেনই, এমনকি নন টিচিং স্টাফ রয়েছে কলেজে যারা, তারাও কিন্তু প্রচুর দীক্ষা হতে শুরু করে কলেজে। এবং ওই এরিয়াটাতে, আমার কলেজের চারপাশে, সেই শহরে ঠাকুরের দীক্ষিত মানুষ হিসেবে সবাই আমাকে চিনতে শুরু করে। এবং যখন আজকে আমার কলেজে, আমি যখন 7 বছর ধরে আমি ওখানে ঠাকুরের যাজন করে যাচ্ছি, প্রচুর মানুষের দীক্ষা হচ্ছে, সপরিবারে তারা দীক্ষা নিচ্ছেন, সবাই আমাকে চেনেন, ভালোবাসেন, ঠাকুরের সূত্রেই ভালোবাসেন, আমার নিজস্ব কোনো গুণ নেই, ঠাকুরের সূত্রেই ভালোবাসেন, সেই জন্য ঠাকুরের কথা বলি বলেই ভালোবাসেন। সেই জন্য যখন আমি বিপদে পড়লাম আজকে, তখন কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো আমি প্রত্যেককে পেলাম। অদ্ভুত ভাবে কলেজে একটি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমি। দেখা গেল সেটা শেষে আমার বিরুদ্ধে যিনি মানে যিনি বা যারা দাঁড়িয়েছিলেন, তাদেরকে কেউ বিশ্বাসই করছে না, তাদেরকে একজনও বিশ্বাস করেনি। এবং কলেজের প্রত্যেক টিচার, আমি যাতে সুস্থ থাকি, আমার সাথে আমার যাতে কোনো অসুবিধা না হয়, আমার কোনো ডাক্তার দরকার, বা আমার ওখানে আমি একা ছিলাম যেহেতু, সেখানে আমার বাড়ির বাজার দরকার, বা কোনো সুবিধে অসুবিধে কি দরকার, আমি শিলিগুড়ি আসবো কি করে, সেখান থেকে যাতায়াতের জন্য আমার গাড়ি দরকার কি, কোনো লোকজন প্রয়োজন, লোকবল প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে আমি কলেজের প্রত্যেক শিক্ষক অশিক্ষক কর্মচারীর সাহায্য পেলাম। এমনকি যারা আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন, তারা পর্যন্ত একটা সময় গিয়ে অবাক হয়ে গেলেন যে আমার কথা লোকে এত কেন শুনছে, আমি এমন কি করেছি যে কারণে লোকে অন্য কাউকে বিশ্বাস না করে আমাকে বিশ্বাস করছে। এই বিশ্বাসের জায়গাটা, এই সাহায্যের জায়গাটা তৈরি করতে হয়। এই সাহায্যের জায়গাটা তৈরি করার একমাত্র স্থান হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে, একমাত্র সুযোগ হচ্ছেন ঠাকুর। আপনার চলা যদি ঠাকুরকে কেন্দ্র করে হয়, স্বাভাবিকভাবেই আপনার চলা থেকে এমন অনেক জিনিস বাদ পড়ে যাবে, যেই জিনিসগুলো মানুষের পক্ষে ক্ষতিকর, যেই জিনিসগুলো আজকে আমাদের জীবনে সফল হতে দেয় না, যেই জিনিসগুলো মানুষকে মানুষের প্রতি বিশ্বাস উৎপাদন করতে দেয় না, এই জিনিসগুলো ঠাকুরকে ধরে চললে অটোমেটিক্যালি চরিত্র থেকে বাদ পড়ে যায়। দাদা যে বলেন যে আমাকে দেখে ঠাকুরের কথা যদি মনে না হয়, তাহলে আমার ঠাকুরকে ধরা ব্যর্থ হয়েছে। এইটাই সত্যি। ঠাকুরকে বাড়ির সিংহাসনে প্রতিষ্ঠা করার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঠাকুরকে নিজের চরিত্রে প্রতিষ্ঠা করা। সেদিনকে দাদা একটা মজার কথা বলছিলেন। দাদা বলছিলেন, ঠাকুরের আসন আমি ঠাকুর ঘরে রেখেছি, সুন্দর করে ঠাকুর ঘর আমি রোজ গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে
ধূপকাঠি জ্বালিয়ে ধুনো দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আর আমার সারা দিনের চলন, সারা দিনের কথা, সারা দিনের ব্যবহার ঠাকুরের মতো নয়। আমার সংসারের বাকি অংশটা ঠাকুর ঘরের মতো সুন্দর নয়। আমার কর্মস্থলটা ঠাকুর ঘরের মতো পরিচ্ছন্ন নয়। তাহলে বুঝতে হবে যে ঠাকুরকে, ওই ঠাকুর ঘরটা হচ্ছে একটা জেলখানা, যেখানে আমি ঠাকুরকে আটকে রেখেছি। ওইটুকুই ঠাকুরের স্থান। আমার জীবনের বাকি কোনো জায়গায় ঠাকুরকে আমি স্থান দিতে পারিনি। যেরকম ভাবে মন্দিরকে আমরা সুন্দর করে রাখি, ঠাকুরকে আমি যেখানে যেখানে স্থান দেব, যেখানে যেখানে আমি প্রতিষ্ঠা করব, সেখান কিন্তু অটোমেটিক্যালি আমরা সুন্দরভাবে রাখতে চাইবো। ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি অথচ জীবনের কোনো একটা অংশকে আমি সুন্দরভাবে চালাচ্ছি না, তার সহজ অর্থই হলো আমি ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠাই করিনি। সেখানে আমি নিজেকে প্রতিষ্ঠা করে রেখেছি। নিজেকে প্রতিষ্ঠা করা ছাড়া আমি আর কিছু করিনি। আজকে আমাদের চারপাশে দেখুন, আমাদের এত সৎসঙ্গী ভাই বোনেরা রয়েছেন, এত সৎসঙ্গী পরিবার রয়েছে। দেওঘরে গেলে প্রত্যেকে স্বীকার করবে, প্রত্যেকটা সৎসঙ্গী স্বীকার করবে যে দেওঘরে গেলে যেন মুহূর্তের জন্য আমাদের জীবনটা পাল্টে যায়। দাদা বলেন এটাই হচ্ছে চ্যালেঞ্জ, দেওঘরে গেলে আমাদের জীবনটা পাল্টে যাবেই, কিন্তু সেই পাল্টানো জীবনটা আমরা বাড়িতে ফিরে এসে ধরে রাখতে পারি কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। যদি ধরে রাখতে পারি তাহলে বোঝা যাবে যে দেওঘরে ওই কদিন গিয়ে থেকে 3-4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 15 দিন আমরা যে কজনই যেখানে গিয়ে থাকি, দেওঘরে গিয়ে থাকি না কেন, সেই দেওঘরটাকে কি আমরা বহন করে বাড়ি নিয়ে ফিরলাম? আজকাল দেখবেন দাদার কাছে কোনো উৎসবের কথা বললেই বা উৎসবের ছবি নিয়ে গেলেই প্রচুর দেখবেন অ্যালবামে বানিয়ে নিয়ে যান দাদারা, দাদা মায়েরা, যে উৎসব হয়েছে, বড় করে মাতৃ সম্মেলন হয়েছে, কি শ্রাবণ পরিক্রমা, ভাদ্র পরিক্রমা কমপ্লিট করা হয়েছে, সেসবের খবর নিয়ে। আর এই যে নভেম্বর ডিসেম্বর মাস আসছে, এখন বিভিন্ন জায়গাতে উৎসবগুলো শুরু হবে, দাদা নভেম্বর ডিসেম্বর মাসটাতেই উৎসবের কথা বলেন। এইবার এই যে উৎসবের যখনই রিপোর্ট নিয়ে দাদার কাছে যাওয়া হচ্ছে, তখনই দাদা একটাই কথা বলছেন যে উৎসবটা তো হলো, উৎসবের দিনটা তো হলো, মাতৃ সম্মেলনের 2 ঘন্টা 1.5 ঘন্টা টাইমটা তো হলো, সৎসঙ্গের 1.5 ঘন্টা টাইমটা তো হলো, সবই হলো, কিন্তু তারপরে কি হলো? তারপরে দিনের যে বাকি 22.5 ঘন্টা রয়েছে, তারপরে উৎসবের একটা দিন বাদে মাসের যে বাকি 29টা দিন রয়েছে, সেই দিনগুলোকে, সেই দিনগুলোতে আমরা সেই উৎসবটাকে নিজেদের জীবনে, সেই মাতৃ সম্মেলনটাকে নিজেদের জীবনে নিয়ে যেতে পারলাম কিনা, নিজেদের জীবনে সেটার রিফ্লেকশন দেখতে পেলাম কিনা। যদি না পাই তাহলে ওই উৎসবটা শুধু আনন্দ ফুর্তিই হয়েছে, সেটা উৎসব হয়নি। কারণ উৎসব মানে যেটা আমাদের উৎসমুখী করবে, সেটা হচ্ছে উৎসব। আরেকটা জিনিস দেখবেন, বৈষ্ণবদের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে নিত্য উৎসব। এটা বৌদ্ধদের মধ্যেও রয়েছে, নিত্য উৎসব বলে না তারা, তারা অন্য একটা শব্দ ব্যবহার করে এটার বদলে। কিন্তু বৈষ্ণবদের মধ্যে নিত্য উৎসব শব্দটা রয়েছে। নিত্য উৎসব মানে এটাই, জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটা আনন্দ যজ্ঞে পরিণত হয়। আর মাতৃ সম্মেলনের সব থেকে বড় সাফল্য কি জানেন? এটা সৎসঙ্গেও সম্ভবত করা সম্ভব না, মানে যেখানে জেনারেল সৎসঙ্গ হচ্ছে সেটাতেও করা সম্ভব না। মাতৃ সম্মেলনের সব থেকে বড় সাফল্য হচ্ছে, যে সমস্ত মায়েরা মাতৃ সম্মেলনে আছেন তারা যদি নিজেদের পরিবারটাকে সুন্দর করে তৈরি করতে পারেন। পরিবারটা সুন্দর করে তৈরি করা মানেটা কি? কখনো দেওঘরে গেলে নাটমণ্ডপে আহ যারা বাইরে বসেন তাদের পক্ষে, এখন তো মাইক রয়েছে এবং বড় বড় স্ক্রিন গুলোও রয়েছে, ফলে শোনা এবং দেখা অনেকটাই সুবিধা হয়ে গেছে। ওইখানে বসে একটু দাদার কথা বা যখন দাদা অন্যদের সমস্যার নিবেদনের কথা শুনছেন, তখনকার পরিস্থিতিটা একটু ভালো করে দেখবেন, একটু ভালো করে শুনবেন যে নিবেদনগুলো কি হচ্ছে এবং দাদা এক্স্যাক্টলি নিবেদনের কি উত্তর দিচ্ছেন। দেখবেন 100টা যদি আরো কমে বলছি, ধরুন 10টা যদি বিয়ের আহ নিবেদন আসে, বিয়ের আশীর্বাদ প্রার্থনা আসে, 10টা আশীর্বাদ প্রার্থনার মধ্যে 9টাতেই দাদা কিন্তু
অনেক ক্ষেত্রেই 9টাতেই দাদা বলে দিচ্ছেন যে যারা বিয়ে করছে, বিশেষত সেই ছেলেটির ক্ষেত্রে তাকে তৈরি হতে বিয়ের জন্য। তার কারণ আমাদের সমাজে আমরা দেখছি ন্যাচারালি মেয়েরা যেহেতু ট্র্যাডিশনালি হাজার হাজার বছর ধরে সভ্যতার শুরু থেকে সংসার করে আসছে, সংসারের জন্য উপযুক্ত মেয়েরা অটোমেটিক্যালি হয়ে ওঠে। কথায় বলে কোনো মেয়েকে রান্না শেখাতে হয় না, হাঁড়ি কলসি সামনে দিলে সে কিছু না কিছু রান্না করেই ফেলবে। কথাটা অনেকটাই সত্যি। মানে অন্তত পেট চালানোর মতো খাবার সে রেঁধে ফেলবেই কোনো না কোনো ভাবে। কিন্তু আজকে আমাদের সংসারের ছেলেরা, আজকে আমাদের এই যে দীক্ষিত মায়েরা রয়েছেন, খুব ভালো করে আপনারা একবার নিজেরা বিচার করবেন। আমাদেরই সংসারের যে ছেলেরা রয়েছে, যে ভাইয়েরা রয়েছে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে বড় করেছি, যাদেরকে জন্ম দিয়েছি, তাদের মধ্যে কজন সত্যিকারের সংসারের উপযুক্ত হয়েছে? সংসারের উপযুক্ত হওয়া মানে শুধুমাত্র দাদা কিন্তু সংসারের উপযুক্ত হওয়া মানে শুধুমাত্র দাদা কিন্তু উপার্জনক্ষম হয়ে ওঠাটাকেই মনে করেন না, বা ইভেন ছেলেরা রান্না বান্না জানলো সেটাকেও শুধুমাত্র তিনি মনে করেন না। তিনি মনে করেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভালোবাসা। আজকে আজও আহ আমাদের ঠাকুমা ঠাকুরদাদের জেনারেশনে আমরা দেখেছি মেয়েরা খেলো কি খেলো না কেউ জিজ্ঞেসই করতো না। তারপরের জেনারেশন আমাদের মা কাকিমাদের জেনারেশন, সেখানেও সেই প্রবণতা কিন্তু প্রায় ছিল না বললেই চলে। আমাদের জেনারেশন কিছুটা হয়তো সচেতনতা বেড়েছে, কিন্তু 100 জনের মধ্যে কটা পরিবারে, 100টি পরিবারের মধ্যে কটি পরিবারে আজও খেয়াল রাখা হয় যে বাড়ির যিনি গৃহকর্ত্রী তার খাওয়ারের সংস্থান আছে কিনা, বা তিনি তার জন্য কতটা তরকারি রেখেছেন, তিনি তার শরীর অসুস্থ কিনা বা অসুস্থতা নিয়েও তিনি রান্না বান্না বা সংসারের কাজ করছেন কিনা, বা সেটা দেখে বাড়ির ছেলেরা কতটা এগিয়ে আসছে। এইটা যেহেতু ছেলেরা ট্র্যাডিশনালি এই কাজগুলো করেনি, ফলে তাদেরকে সেই শিক্ষা দেওয়ার জায়গাটা কিন্তু মায়েদের। মাতৃ সম্মেলন করে এই 1.5 ঘন্টা 2 ঘন্টার মাতৃ সম্মেলনে কিন্তু খুব একটা উপকার হবে না। এই মাতৃ সম্মেলনের উৎসবের আনন্দ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ক্যারি ফরওয়ার্ড হবে না যদি না আমাদের সংসারের প্রতিটা মানুষ এই জিনিসটা বুঝতে শেখে। আমাদের মায়েরা যদি সংসারের প্রত্যেককে ট্রেন করতে যদি না শেখেন কিভাবে সংসারকে গুছিয়ে নিতে হয়, ঠাকুর বারবার দেখবেন নারীর নীতিতে সংসার গুছিয়ে নেওয়ার কথা বলেছেন, ম্যানেজমেন্টের কথা বলেছেন। ম্যানেজমেন্ট মানুষকে, ম্যানেজমেন্ট মানে হচ্ছে মানুষকে চালিয়ে নেওয়া। কিভাবে মানুষকে চালিয়ে নিতে হবে, কিভাবে মানুষকে উপযুক্ত করে তুলতে হবে, যাতে আজকে আমার সাথে সংসারে যে অস্বাচ্ছন্দ্যগুলো হয়েছে, আমাকে যে অসুবিধাগুলো ফিল করতে হয়েছে, আমার পরবর্তীতে এই সংসারে যে গৃহকর্ত্রী হবে তাকেও যাতে সেই অসুবিধা ফিল না করতে হয়। তার জন্য কি আমি আমার ছেলেকে তৈরি করছি? আমার ছেলে কি তার স্ত্রীর যখন কোনোদিনও সে অসুস্থ হয়ে পড়লে তাকে সেবা দিতে পারবে? অথবা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে কিনা সেটা কি সে নিজের থেকে খেয়াল রাখতে পারবে? আজকে বাড়ির মায়েরা এটা খেয়াল রাখতে পারেনি সব সময়। বাড়িতে কার কি অসুবিধে হচ্ছে কাউকে বলতে হয় না, বাড়ির মায়েদের ঠিক মাথায় থাকে যে ওর এটা অসুবিধা হচ্ছে, ওর এটা সুবিধা হচ্ছে। কটা বাড়ির ছেলেরা সেটা করেন? এই দায়িত্বটা কি মায়েদের নয়? মায়েদের দায়িত্ব শুধু কি মায়েদেরকে সচেতন করা, মায়েদেরকে এরকম হতে হবে, ওরকম হতে হবে, সুন্দর করে সংসার করতে হবে, লক্ষ্মী বউ হতে হবে? লক্ষ্মী কথার মানে কি? নারীর নীতিতে কি আছে? লক্ষ্মী আসছে লক্ষ্য ধাতু থেকে, যার নজর সব দিকে। তাহলে সব দিকে নজর, সংসারকে সুন্দর করে তুলতে হলে সব দিকে যদি নজর থাকতে হয় তাহলে মানুষকে মানুষ হিসাবে তৈরি করার দিকে নজর রাখতে হবে না? এটা আমরা ভুলে গেলে চলবে? তাহলে আমাদের জীবন নিত্য নিত্য উৎসবে পরিণত হবে কি করে? দাদা যেটা বলছেন সেটাই তো হবে না। দাদা বারবার বলছেন উৎসবের দিনটাই শেষ নয়, উৎসবের দিনের পরে বাকি মাসের 29টা দিন আমরা কিভাবে কাটালাম সেটা আসল। উৎসবের দিন তো সবাই আনন্দেই থাকবে, দেওঘরে যে বছরে 2-3 দিন যাব বা 3 মাস পর পর যে 2 দিন যাব, সেই 2 দিন আমরা আনন্দেই থাকবো, কিন্তু দেওঘর থেকে বাড়ি ফিরে এসে আমাদের কি হবে সেটা আসল গল্প। যখন আমরা 10 দিন হয়ে গেছে দেওঘর যাইনি, তখন কি সংসারে কথা কাটাকাটি হচ্ছে? তখন কি আমি অস্বাচ্ছন্দ্যে রয়েছি, আমি অসুখী রয়েছি?
আশাপূর্ণা দেবী একজন বিখ্যাত লেখিকা, আপনারা হয়তো নাম শুনেছেন। আশাপূর্ণা দেবী একটা খুব সুন্দর কথা বলেছিলেন। আশাপূর্ণা দেবী বলেছিলেন, মেয়েরা কোনো ছেলের সাথে সংসার করে না। পৃথিবীর কোনো মেয়ে কোনো ছেলের সাথে সংসার করে না। তার বিয়ে হয় ঠিকই, তার বর থাকে ঠিকই, ছেলে মেয়ে থাকে ঠিকই, একটা বড় সংসারের সে গৃহকর্ত্রী হয় ঠিকই, কিন্তু সংসারটা সে নিজের সাথেই করে। কথাটা সত্যি, কথাটা কিন্তু ভুল নয়। কোথায় গুছিয়ে রাখবো, কোন জিনিস কিভাবে রাখবো, ঘরের কোন জিনিসটা কিরকম ভাবে রাখলে সুবিধা হয়, কালকে কি কি বাজার করতে হবে, সংসারে এই জিনিসটা আনতে হবে, ওই জিনিসটা বেশি আছে সেটা তাড়াতাড়ি করতে হবে, কাজে লাগাতে হবে, না হলে পোকায় ধরে যাবে বা নষ্ট হয়ে যাবে, ওই গাছপালাটা জল পাচ্ছে না, অমুকের জামা বা প্যান্ট দরকার, অমুকের ডাক্তার দেখানো দরকার, তার ওষুধ দরকার, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, টেলিফোন বিল দিতে হবে, ঝুল ঝাড়তে হবে, বাগান পরিষ্কার করতে হবে। এই সব প্ল্যান চলতে থাকে মেয়েদের মাথায়। সংসারটা তো মানুষ মানুষের সাথে করে, কিন্তু মেয়েরা সংসার করে সংসারের সাথে, কতগুলো নিষ্প্রাণ বস্তুর সাথে। তার কারণ তার সংসারে সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা, তার সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি মেয়েদের সংসারে? মানুষ, তার চারপাশের মানুষ, যাদেরকে নিয়ে তার সংসার, যাদের জন্য তার সংসার, তাদের কোনো ইনভলভমেন্ট সংসারে থাকে না। ফলে আলটিমেটলি দেখা যায় একটা মেয়ে সংসার করছে, ওই ঘরকন্না কতগুলো পুতুল খেলার মতো কতগুলো নিষ্প্রাণ অবজেক্ট নিয়ে সে সারা জীবনই পুতুল খেলে যাচ্ছে। আর তার সংসারের বাকি যে লোকজন, তারা অতিথির মতো, যেমন আমরা হোটেলে গেলে গেস্ট হয়ে থাকি, অতিথির মতো সময় মতো খেতে বসছে, সময় মতো যা যা প্রয়োজন সেই সেই প্রয়োজনের জিনিস ব্যবহার করছে। পুরো প্ল্যানটা, পুরো জিনিস গুছিয়ে রাখা, পরিকল্পনা করা, যোগান দেওয়া, প্রস্তুত করা, সবকিছু কিন্তু মায়েদের। মাতৃ সম্মেলনের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হবে যদি এই জিনিসই চলতে থাকে। কাজে মাতৃ সম্মেলন কিন্তু অ্যাকচুয়ালি মায়েরা কিভাবে নিজেদেরকে সামলাবেন সেটা নয়, সব মায়েরাই নিজেদেরকে সামলাতে জানেন। সামলাতে জানেন বলেই আজ হাজার হাজার বছর ধরে মনুষ্য সমাজ চলছে। কোনো মেয়েকে শেখাতে হয় না সে কি করে নিজেকে সামলাবে। বরঞ্চ এটা প্ল্যান করার দরকার আছে যে সে তার আশেপাশের মানুষজনকে কি করে মান এবং হুঁশ দুটোই তৈরি করে দিতে পারে। হুঁশ নেই আমাদের সংসারে, যারা থাকেন অধিকাংশেরই হুঁশ নেই। কিছুদিন আগেই দাদার কাছে একজন এলেন, একটি মা, 50 বছর তার বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, নাতি নাতনিরা বড় হচ্ছে, এবার প্রবল অশান্তি সংসারে। তার যে হাজবেন্ড রয়েছেন, তার যে স্বামী রয়েছেন, বীভৎস তার বদমেজাজ, তাকে নিয়েই এসছেন দাদার কাছে, বীভৎস বদমেজাজ। এবার নাতি নাতনিরা বড় হচ্ছে, স্কুল কলেজে পড়ছে, তাদের বন্ধু বান্ধবদের নিয়ে এই ভদ্রলোকের ভীষণ অশান্তি। আহ এত ছেলে মেয়েদের দেওয়া যাবে না, মানে নাতি নাতনিদের এত সুযোগ সুবিধা, তারা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, এই নিয়ে নানা ধরনের সংসারে অশান্তি, বীভৎস ভাঙচুর মারপিটের মতো অবস্থা, ভয়াবহ রাগ। তখন দাদা বলছেন, ওই ভদ্রলোকের সামনেই তার বউ তাকে নিয়ে এসছেন, বলছেন 50 বছর ধরে এই অমানুষটার সাথে থাকলেন তো, এটার সাথেই মানে এনার সাথেই আপনাকে সংসার করতে হবে, এনার যখন পরিবর্তন হয় নাই আর পরিবর্তন হবে না। ইনি এরকম করছেন কেন জানেন? ইনি এরকম করছেন কারণ ইনি প্রচন্ড স্বার্থপর, নিজের সুবিধে সুযোগ ছাড়া ইনি কোনো কিছু কেয়ারই করেন না। তাই ইনি না আপনাকে সাহায্য করেছেন, না আপনার ছেলের বউ এর প্রতি ইনি সদয় হয়েছেন, না ইনি তার নাতি নাতনির প্রতি সদয় হচ্ছেন। সংসারে আমাদের সংসার ভরে গেছে এই রকম স্বার্থপর মানুষদের দিয়ে, প্রত্যেক সংসারেই এরকম স্বার্থপর মানুষেরা রয়েছেন। এরা কিন্তু বাদ দিলে চলবে না, এদেরকে যা করা দরকার। কাকে বাদ দেবেন আপনি? সবাই তো তাই। তাহলে মায়েদের দায়িত্ব এখানেই, মায়েদের দায়িত্ব হচ্ছে কিভাবে এদেরকে গুছিয়ে নিয়ে, ম্যানেজ করে নিয়ে চলতে হয়। ম্যানেজ করে নিয়ে না চলতে পারলে আমাদের সমাজ এরকম অসামাজিক মানুষে ভর্তি হয়ে রয়েছে। এই অসামাজিক মানুষদের নিয়ে সুন্দর করে বেঁচে থাকাটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। আর মাতৃ সম্মেলন এইটার একটা ট্রেনিং দেওয়ার জায়গা হতে পারে, যেখানে মায়েরা
কিভাবে নিজেদের সংসারটা, যাতে তারা ওই পুতুল খেলার মতো সংসার না করে সত্যিকারের মানুষদের নিয়ে সংসার করেন, যাতে তাদের সংসারের প্রাণীগুলো সত্যিকারের মান এবং হুঁশের মিশেলে মানুষ হয়ে ওঠে, এটা যেন হয়, এই দিকে নজর দিতে পারেন। নিত্য উৎসব হবে না, কোনোদিনই হবে না যদি আমরা এটা না করতে পারি। ওই 1.5 ঘন্টার সৎসঙ্গ, 1.5 ঘন্টার মাতৃ সম্মেলন, বাকি 24 ঘন্টা ক্যারি ফরওয়ার্ড হবে তখনই যদি আমরা এখান থেকে কিছু নিয়ে বাকি জীবনটা, বাকি দিনটাকে চালাতে পারি। যাই হোক, আমার সময় শেষ। আমি পরম দয়ালের আতুল চরণে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। খুব ভালো থাকবেন। আবার কখনো আহ সময় হবে যখন আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, আমার জয়গুরু জানবেন। জয়গুরু।